এক মাস আগে 11ই ফেব্রুয়ারি 2026 কিছু একটা বদলে গিয়েছিল। এই প্রথমবার নয় যে বাজার পড়েছিল, এই প্রথমবার নয় যে আপনি আপনার পোর্টফোলিওতে লাল দাগ দেখেছিলেন, কিন্তু এইবারটা অন্যরকম মনে হচ্ছিল। আর তারপর থেকে এই 30 দিনে 25 লক্ষ কোটি বাজার থেকে মুছে গেছে। লক্ষ লক্ষ রিটেল ইনভেস্টর এমন সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য তারা হয়তো আফসোস করবেন, এবং সবাই একই প্রশ্ন করছে, আমি এখন কি করব? তাই আজ আমরা সেটাই করতে চলেছি যা ডিকোডার সবচেয়ে ভালো করে। আমরা আপনাকে আতঙ্কিত হতে বলবো না, আমরা ডিকোড করব এই 30 দিনে আসলে কি ঘটেছে, সারা ভারতের রিটেল ইনভেস্টররা এখন কি ভুল করছে, এবং ডেটা আসলে আপনাকে কি করতে বলছে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা কোথায় আছি তা বুঝতে হলে আপনাকে সেই 3টি শক্তিকে বুঝতে হবে যেগুলো একই সাথে ভারতীয় বাজারে আঘাত এনেছে। একটা নয়, দুটো নয়, 3টে। এআই ডিসরাপশন, যা 2026-এর জানুয়ারিতে হয়েছিল। তো যখন ডিপসিক এআই লঞ্চ হয়েছিল, সেটা বিশ্বব্যাপী আইটি স্টকগুলোকে নাড়িয়ে দিয়েছিল। ভারতের নিফটি আইটি ইন্ডেক্স থেকে প্রায় 68.6 বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ মুছে গিয়েছিল। এটা গুরুত্বপূর্ণ কারণ ভারতের পুরো আইটি সেক্টর নিফটি 50-র ওয়েটের 15%। দ্বিতীয় ধাক্কাটি হলো ট্রাম্প ট্যারিফ, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ফেব্রুয়ারি 2026-এ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বাণিজ্যিক অংশীদারদের উপর একটি শুল্ক আক্রমণ শুরু করেছিল। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআইরা যারা ভারতীয় স্টক কিনছিল, তারা ভারত থেকে টাকা তুলে নিয়েছিল। শুধুমাত্র জানুয়ারি 2026-এই ইকুইটি ইনফ্লো প্রতি মাসে 14% কমে গিয়েছিল। আর তৃতীয় ধাক্কাটি ছিল মার্কিন ইরান যুদ্ধ। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক পদক্ষেপ ব্রেন্ট ক্রুডের উপর প্রভাব ফেলেছিল, যা এখন প্রতি ব্যারেলে $100 উপরে উঠে গেছে। হরমুজ প্রণালী, যার মধ্যে দিয়ে ভারতের 85 থেকে 90% এলপিজি আমদানি হয়, তা এখন উত্তেজনার মধ্যে ছিল। যুদ্ধ শুরু হওয়ার পরের সপ্তাহে নিফটি 5% পড়ে গিয়েছিল। এই ধাক্কাগুলোর প্রত্যেকটি একা সামলানো যেত, কিন্তু একসাথে তারা তৈরি করেছিল যাকে স্ট্র্যাটেজিস্টরা বলছেন একটি টক্সিক ককটেল। এই বাক্যাংশটি কিছুদিন আগেই ইকোনমিক টাইমস ব্যবহার করেছিল। কিন্তু বেশিরভাগ মানুষ যা লক্ষ্য করছেন না তা হলো প্রেক্ষাপট। আর এটাই সেই প্রেক্ষাপট যা বেশিরভাগ মানুষ উপেক্ষা করে। গত 25 বছরে নিফটি 50-র গড় রিটার্ন ছিল 13 থেকে 14%। গত 25 বছরে নিফটি 500-এর গড় রিটার্ন প্রায় 15 থেকে 16% ছিল। এই 25 বছরের সময়কালের মধ্যে রয়েছে 2008-এর আর্থিক সংকট, যেখানে সেন্সেক্স 60% পড়েছিল, 2020-র কোভিড ক্র্যাশ, যেখানে সেন্সেক্স 38% পড়েছিল, 2022-এর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, একাধিকবার এফআইআই-এর শেয়ার বিক্রি, একাধিক তেলের ধাক্কা। প্রতিটি ক্ষেত্রেই বাজারগুলি পুনরুদ্ধার করেছে এবং আরও উপরে গেছে। বাজার আগেও এমনটা দেখেছে। প্রশ্নটা এটা নয় যে এটা পুনরুদ্ধার হবে কিনা, বরং আসল প্রশ্ন হলো আপনি অপেক্ষা করার সময় কি করছেন। আর এখানেই ডেটা অস্বস্তিকর হয়ে ওঠে। আমরা গত সপ্তাহে ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে একটি ব্যাপক বিশ্লেষণ করেছি, আলোচনাগুলো বিশ্লেষণ করেছি, সেন্টিমেন্ট ট্র্যাক করেছি, এবং এমনকি ফিনান্সিয়াল কমিউনিটি জুড়ে বিনিয়োগকারীদের কিছু কথোপকথনও পরীক্ষা করেছি। এটি এমন কিছু প্যাটার্ন প্রকাশ করেছে যা অনুমানযোগ্য কিন্তু গভীর উদ্বেগজনক। তাহলে খুচরো বিনিয়োগকারীদের প্রধান 5টি উদ্বেগ কী ছিল? প্রথম উদ্বেগ, আমার কি এসআইপি বন্ধ করে দেওয়া উচিত? দ্বিতীয় উদ্বেগ, আমার পোর্টফোলিও 15 থেকে 20% কমে গেছে, আমার কি বেরিয়ে যাওয়া উচিত? তৃতীয় উদ্বেগ, এটা কি আরও বড় পতনের শুরু? চতুর্থ উদ্বেগ, আমার কি সবকিছু সোনা বা এফডিতে সরিয়ে নেওয়া উচিত? এবং 5, বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণে স্টক মার্কেট এখন লাভা। আসুন এগুলোর প্রত্যেকটিকে গুরুত্ব সহকারে দেখা যাক। এগুলো সেই সব মানুষদের প্রশ্ন যারা তাদের টাকার জন্য খুব কঠোর পরিশ্রম করেছেন, এবং সেই টাকাকে কমে যেতে দেখা সহজ হতে পারে না। তাহলে আমার কি এসআইপি বন্ধ করে দেওয়া উচিত? সেই প্রশ্নের উত্তর ডেটার মধ্যেই রয়েছে। ফেব্রুয়ারি 2026-এ শুধুমাত্র এসআইপি ফ্লো ছিল প্রায় 26,000 কোটি। তো মাস প্রতি মাসে এটা প্রায় 4% কমে গিয়েছিল। কারণটা কি ছিল? এসআইপি বাতিল করা বেড়ে যাচ্ছিল। আর বিশেষজ্ঞরা কি সতর্ক করেছিলেন? যে বাজারের সংশোধন এসআইপি বাতিল করাকে উস্কে দেয়। বিনিয়োগকারীরা হয়তো একটি বড় ভুল করছেন।
ফেব্রুয়ারিতে যখন এসআইপি প্রবাহ 3.7% কমে গিয়েছিল, তার মানে হাজার 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 বিনিয়োগকারী ঠিক ভুল মুহূর্তে তাদের এসআইপি বাতিল করে দিয়েছিল। এই সিদ্ধান্তের নিষ্ঠুর পরিহাসটা এখানে। যখন বাজার পড়ে যায়, আপনার এসআইপি কম দামে আরও বেশি ইউনিট কেনে। রুপি কস্ট অ্যাভারেজিংয়ের আসল উদ্দেশ্যই হলো এটা। বাজার ধসের সময় আপনার এসআইপি বন্ধ করাটা আপনার প্রিয় ব্র্যান্ড কিনতে অস্বীকার করার মতো, কারণ তারা ছাড়ে বিক্রি হচ্ছে। তাহলে রুপি কস্ট অ্যাভারেজিং কি এবং এটা কিভাবে কাজ করে? ধরে নিন যে প্রথম মাসে আপনার মিউচুয়াল ফান্ডের এনএভি, যা হলো নেট এট অ্যাসেট ভ্যালু, 100 টাকা। আপনি 5,000 বিনিয়োগ করেছেন, তাই আপনি 50টা ইউনিট পেয়েছেন। দ্বিতীয় মাসে এনএভি কমে 80 টাকা হয়ে যায়। ওই 5,000 টাকা এখন আপনাকে 62.5 ইউনিট দিয়েছে। তৃতীয় মাসে যখন আপনার এনএভি সামান্য বেড়েছিল, আপনার 5,000 টাকায় আপনি 55.5 ইউনিট পেয়েছিলেন। চতুর্থ মাসে এনএভি ছিল 110, তাই আপনার 5,000 টাকার এসআইপিতে আপনি 45.5 ইউনিট পেয়েছিলেন। যে বিনিয়োগকারীরা দ্বিতীয় মাসে থেমে গিয়েছিলেন, তারা 80 টাকায় 62.5 ইউনিট পাওয়ার সুযোগ হারিয়েছেন। যে বিনিয়োগকারীরা চালিয়ে গেছেন, তাদের পোর্টফোলিওতে 11,000 বেশি আছে। যদিও থেমে যাওয়া বিনিয়োগকারীর শতাংশ রিটার্ন বেশি, 17.5%-এর জায়গায় 23.75%। আর এমনটা কেন? কারণ যে বিনিয়োগকারী চালিয়ে গেছেন, তিনি মোট বেশি মূলধন বিনিয়োগ করেছেন এবং পতনের সময়কার দামে বেশি ইউনিট পেয়েছেন। দ্বিতীয় চিন্তাটি হলো, আমার পোর্টফোলিও 15 থেকে 20% কমে গেছে, আমার কি বেরিয়ে যাওয়া উচিত? এটি সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন, কারণ এর উত্তর সম্পূর্ণভাবে নির্ভর করে যে আপনি প্রথমে কেন বিনিয়োগ করেছিলেন তার উপর। খুচরো বিনিয়োগকারীর ফাঁদ। আমাদের সাম্প্রতিক সাক্ষাৎকারে কোটাক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নীলেশ শাহ বলেছেন, সংকটের সময়ে অ্যাসেট অ্যালোকেশনের ধর্ম অনুসরণ করুন। সুতরাং অ্যাসেট অ্যালোকেশনই হলো মূল বিষয়। তিনি যে অনেক অবিশ্বাস্য কথা বলেছেন, এটি তার মধ্যে অন্যতম ছিল। আপনি যদি সেই সাক্ষাৎকারটি না দেখে থাকেন, তাহলে তার লিঙ্কটি নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। সুতরাং চলুন সংখ্যা নিয়ে কথা বলা যাক, কারণ সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভীতিপ্রদ শিরোনামগুলো নয়। আসল তথ্য ধরা যাক 11 ফেব্রুয়ারি থেকে, বাজারের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের বলে যে এটি প্রায় 10% পড়েছিল। সেপ্টেম্বর 2024-এর সর্বোচ্চ স্তর থেকে বাজারগুলি প্রায় 15% পড়ে গেছে। এক মাসের পারফরমেন্সের অর্থ হল গুরুতর ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে একটি ধারাবাহিক পতন হয়েছে। তাহলে 25 লক্ষ কোটির আসল অর্থ হল বিএসই মার্কেট ক্যাপ 2026-এর মার্চের শুরুতে 25 লক্ষ কোটি মুছে দিয়েছে। 2025-26 সালের জন্য ভারতের জিডিপি প্রায় 330 লক্ষ কোটি অনুমান করা হয়েছে। তাহলে মার্কেট ক্যাপ আসলে কি মুছে দিয়েছে? এটি ভারতের বার্ষিক জিডিপির প্রায় 7.5% মুছে দিয়েছে। শুধু কিছু প্রেক্ষাপটের জন্য 2008-এ যখন বাজার 12 মাসে প্রায় 60% পড়েছিল, কোভিডের সময় পতনের সময় সেন্সেক্স 40 দিনে প্রায় 38% পড়েছিল এবং বর্তমান সংশোধনে বাজার এক মাসে প্রায় 10% পড়েছে। সুতরাং এটি একটি সংশোধন, একটি প্রতিক্রিয়া, কিন্তু পতন নয়। এখন আসুন আমরা টাকা নিয়ে কথা বলি, কারণ এটি এমন একটি উদ্বেগ যা নিঃশব্দে আমাদের ক্ষতি করছে এবং মানুষের কাছ থেকে সবচেয়ে কম মনোযোগ পাচ্ছে। ভারতীয় টাকা 2026-এর মার্চে মার্কিন ডলারের তুলনায় প্রায় 91 টাকায় নেমে সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এটি একটি নতুন ঐতিহাসিক নিম্ন স্তর, যা মুদ্রার একটি উল্লেখযোগ্য অবমূল্যায়ন চিহ্নিত করে। এর মানে আপনার জন্য কি? আচ্ছা, যখন টাকা দুর্বল হয়, তখন আমদানিকৃত পণ্যগুলি আরও দামি হয়ে যায়। ইলেকট্রনিক্স, জ্বালানি, ওষুধ এবং আরও অনেক কিছু। বিদেশে পড়াশোনা আরও দামি হয়ে যায়। বিদেশে ভ্রমণ আরও দামি হয়ে যায়। ভারতের সামগ্রিক আমদানি বিল বাড়বে, যা সমগ্র অর্থনীতি জুড়ে মুদ্রাস্ফীতির উপর চাপ সৃষ্টি করে। আর তারপর আছে আইটি ক্ষেত্র। এটাই সেই গল্প যা বেশিরভাগ খুচরো বিনিয়োগকারী এখনও পুরোপুরি বোঝেননি। এআই এর যে বাধা ভারতের আইটি ক্ষেত্রকে প্রভাবিত করতে চলেছে, আসল ভয়টা হলো যে যদি এআই কোডিং, টেস্টিং এবং এর সাথে সমস্ত সহায়ক কাজ স্বয়ংক্রিয় করে দেয়, তবে ভারতের $250 বিলিয়ন আইটি রপ্তানি শিল্প একটি কাঠামোগত বাধার সম্মুখীন হবে। বাস্তব পরীক্ষাটা হলো যে হ্যাঁ, ভারতের শীর্ষ সংস্থাগুলি এই কাঠামোগত বাধার সম্মুখীন হবে,
কিন্তু তারা এআই পরিষেবাগুলির দিকেও ঝুঁকছে। টিসিএস, ইনফোসিস, উইপ্রো সকলেই এআই সক্ষমতায় প্রচুর বিনিয়োগ করছে। তাই স্বল্পমেয়াদী সমস্যা হবে, কিন্তু একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন চলছে। তাহলে চলুন আপনার উদ্বেগগুলি একে একে সমাধান করা যাক। এটা কি কেনার সুযোগ, নাকি আপনি একটি পড়ন্ত ছুরি ধরার চেষ্টা করছেন? বিশেষজ্ঞদের ঐকমত্য হলো যে এমনকি মিনিস্টারের মতেও। নীলেশ শাহ, অ্যাসেট অ্যালোকেশনের নীতিগুলি অনুসরণ করুন এবং এটিকে আপনার সময়সীমার সাথে মেলান। দ্বিতীয় উদ্বেগটি হলো, আমার কি সব কিছু সোনাতে সরিয়ে নেওয়া উচিত? আচ্ছা, সোনা একটি কার্যকর বৈচিত্র্যকরণের উপকরণ হিসাবে কাজ করে, যা মুদ্রাস্ফীতি, মুদ্রার অস্থিরতা এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার সময় পোর্টফোলিওগুলিকে সুরক্ষিত রাখে। একটি পরিমিত বরাদ্দ স্থিতিশীলতা বাড়ায়, কিন্তু এটিকে দীর্ঘমেয়াদী বৃদ্ধিভিত্তিক সম্পদের পরিপূরক হওয়া উচিত, প্রতিস্থাপন করা উচিত নয়। আপনার তৃতীয় উদ্বেগটি হলো এফডি এবং ডেট সম্পর্কে কি হবে। আচ্ছা, 2026 সালের মার্চ মাসে প্রধান ব্যাংকগুলিতে বর্তমান ফিক্সড ডিপোজিটের হার প্রায় 7 থেকে 7.5%। যদি আপনি মুদ্রাস্ফীতিকে ছাড় দেন, যা প্রায় 5 থেকে 6%, তাহলে আপনি যে আসল রিটার্ন পাচ্ছেন তা হলো প্রায় 1.5 থেকে 2%। তাই ফিক্সড ডিপোজিট সম্পদ সৃষ্টিকারী নয়, কিন্তু এগুলি মূলধন সংরক্ষণের জন্য খুব ভালো। আমার স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ড কি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে? আসল ব্যাপারটা হলো যে স্মল ক্যাপ সূচকটি তার 52 সপ্তাহের সর্বোচ্চ স্তর থেকে প্রায় 15% নিচে নেমেছিল, আর মিড ক্যাপ সূচকটিও তার 52 সপ্তাহের সর্বোচ্চ স্তর থেকে প্রায় 12% নেমেছিল। কিন্তু আসুন ঐতিহাসিক নজির দেখা যাক। 2020 কোভিড ক্র্যাশের পর স্মল ক্যাপগুলি 18 মাসে 100%-এরও বেশি পুনরুদ্ধার করেছিল। 2018 সংশোধনের পর স্মল ক্যাপগুলির পুনরুদ্ধার করতে 3 বছর সময় লেগেছিল। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সময়কাল, যা আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার হাতে কতটা আছে। যদি আপনার সময়কাল 7 থেকে 10 বছর বা 1 থেকে 2 বছর হয়, তাহলে তা পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয়। তাহলে ডেটা কি বলে যে আপনার কি করা উচিত? এই সব কিছুর পর এবং সমস্ত ডেটার পর প্রমাণ আসলে আপনাকে কি বলে? আমরা আপনাকে পরামর্শ দিতে পারি না, কিন্তু আমাদের একটি কাঠামো আছে এবং এটিকে প্রত্যেক খুচরো বিনিয়োগকারীর জন্য 3 প্রশ্নের কাঠামো বলা হয়। নিজেকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন। প্রশ্ন 1, আমার এই টাকাটা কখন দরকার? এটা কি 2 বছরের কম? তাহলে হয়তো ডেট বা এফডিতে যাওয়া আপনার জন্য ঠিক হবে। ইকুইটি এই মুহূর্তে আপনার জন্য নয়। যদি এটা 2 থেকে 5 বছর হয়, তাহলে হয়তো আপনার বিনিয়োগ করে থাকা উচিত। যদি এটা 5 বছরের বেশি হয়, তাহলে এই সংশোধনটা হয়তো আপনার জন্য একটা উপহার। আপনার এসআইপি চালিয়ে যান, আরও যোগ করার কথা ভাবুন। প্রশ্ন নম্বর 2, আমার পোর্টফোলিও কি ডাইভার্সিফাইড? আপনি কি 100% ইকুইটিতে বিনিয়োগ করেছেন? এবং যদি আপনি তা করে থাকেন, তাহলে আপনি কি 100% স্মল ক্যাপে বিনিয়োগ করেছেন, নাকি আপনি ইতিমধ্যেই ডাইভার্সিফাইড? উত্তরটা দেওয়ালের লেখার মতোই স্পষ্ট। আপনি জানেন আপনার কি করা উচিত। তৃতীয় প্রশ্ন, যা আপনার নিজেকে করা উচিত, আমি কি খবরের প্রতিক্রিয়া দিচ্ছি, নাকি আমার আর্থিক পরিকল্পনা অনুসরণ করছি? আপনি যদি খবরের প্রতিক্রিয়া দেন, থামুন। আপনার আর্থিক উপদেষ্টাকে ফোন করুন এবং একটি পরিকল্পনা অনুসরণ করুন ও তাতে অবিচল থাকুন। প্রক্রিয়াটির উপর বিশ্বাস রাখুন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যা আমি আপনাদের বলতে চাই তা হলো পুনরুদ্ধারের পূর্ব উদাহরণ। 2008 সালে বিশ্বব্যাপী আর্থিক সংকটের সময় যখন সেন্সেক্স 60% পড়ে গিয়েছিল, তখন আগের শিখরে পৌঁছাতে পুনরুদ্ধারের সময় ছিল 18 মাস। সেই ক্র্যাশ থেকে 5 বছরের রিটার্ন প্রায় 200% ঊর্ধ্বমুখী ছিল। 2020-তে কোভিড ক্র্যাশের সময় যখন সেন্সেক্স 40 দিনে প্রায় 40% পড়ে গিয়েছিল, তখন সর্বোচ্চ স্তর থেকে পুনরুদ্ধারের সময় ছিল প্রায় 6 মাস। সেই ক্র্যাশের সর্বনিম্ন স্তর থেকে 2 বছরের রিটার্ন 120% ছিল। বর্তমান কারেকশন থেকে, যা হলো ফেব্রুয়ারি থেকে মার্চ 2026, নিফটি প্রায় 10% পড়েছে। এটি 2008 বা 2020 সালের স্তরের ঘটনা নয়। ভারতের অভ্যন্তরীণ এসআইপি ফ্লো, যা হলো নতুন স্থিতিশীলতা প্রদানকারী শক্তি, সেটা আপনার জন্য রয়েছে। আর এর দ্বারা আমি যা বোঝাতে চাই তা হলো ভারতের খুচরো বিনিয়োগকারীদের সংখ্যা এখন 10 কোটি। এসআইপির অবদান ফেব্রুয়ারিতে 3.7% পতন সত্ত্বেও প্রতি মাসে প্রায় 26,000 কোটিতে রয়েছে। এটি অভ্যন্তরীণ অর্থের একটি প্রাচীর, যা 2008 বা 2020-তে ছিল না। 1 মাস আগে 11ই ফেব্রুয়ারি অনেক লোক ভয় পেয়ে গিয়েছিল।
তাদের মধ্যে কেউ কেউ তাদের এসআইপি বন্ধ করে দিয়েছিল, কেউ কেউ লোকসানে বিক্রি করে দিয়েছিল, কেউ কেউ সব কিছু সোনাতে সরিয়ে নিয়েছিল। আর তাদের মধ্যে কেউ কেউ যাদের একটি পরিকল্পনা ছিল তারা কিছুই করেনি কারণ তারা একটি মৌলিক বিষয় বুঝতে পেরেছিল যে বাজার আপনার ভয়কে পাত্তা দেয় না, এটি আপনার উদ্বেগকে পাত্তা দেয় না, এটি আপনার টাকার পাঠানো ক্র্যাশ সম্পর্কিত হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডগুলোকেও পাত্তা দেয় না। বাজার একটি এবং শুধুমাত্র একটি জিনিসকে পুরস্কৃত করে, তা হলো শৃঙ্খলা। এটি ডিকোডার এবং আমরা এখানে ফিনান্সকে ডিকোড করতে এসেছি যাতে আপনি দৈনন্দিন ভিত্তিতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। যদি এই ভিডিওটি আপনাকে আপনার টাকা নিয়ে আরও পরিষ্কারভাবে ভাবতে সাহায্য করে তবে এটি এমন কারোর সাথে শেয়ার করুন যার আজ এটি শোনা দরকার। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্টসে জানান, আমরা প্রত্যেকটা পড়ি। দেখা হবে পরেরটায়।